পুরুষ অর্থাৎ পুরুষা শব্দের অর্থ হলো অদ্বৈত, অখণ্ড পরমাত্মার অংশ, সেই সচেতনতা যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালনা করছে। আর প্রকৃতি প্রকৃতি মানে হলো সেই মূল ইন্দ্রিয়গ্রাহ্য উপাদান যা সেই পিওর কনসিয়াসনেসের সাথে ইউনাইটেড হয়ে এই বিশাল সৃষ্টিকে রচনা করে চলেছে। প্রকৃতির মৃন্ময়ী রূপের মধ্যে দিয়েই এই অপার্থিব পিওর কনসিয়াসনেস বা পুরুষা এর অস্তিত্বকে আমরা অনুভব করতে পারি। একসময় শিব পার্বতীকে বলছিলেন যে তোমাকে আমার বিয়ে করার কি দরকার, আমি স্বয়ং সম্পূর্ণ, আমার থেকে এই পৃথিবীর সৃষ্টি, আমি ছাড়া এই পৃথিবীতে কিছুই হয় না। তার উত্তরে পার্বতী খুব অম্লানভাবে বলেছিলেন যে তুমি যে অবয়ব নিয়ে আছো, সেই অবয়বটা বসে যে ধ্যান করছে, যেখান থেকে এই পুরো পৃথিবী ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে, সেই অবয়বটাই তো প্রকৃতি, সেটাই আমি। তো পুরুষ নারী এই দুজন একে অপরের পরিপূরক। স্বাধীন হয়েছে আজ প্রায় ৭৪ বছর হতে চলল। ২০২১ সালে দাঁড়িয়ে শিক্ষিত সমাজ নারী পুরুষের সমানাধিকার নিয়ে অত্যন্ত সচেতন। নারী আজ প্রকৃত অর্থেই সমাজে দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতী রূপে পূজিতা। তবুও অদ্ভুতভাবে আজও দেখি বাড়িতে নিয়ে আসবি না, একদম যা, ওটাকে রাস্তায় কোথাও ফেলে দিয়া যা। আমি কি আর কোনোদিন নাতির মুখ দেখতে পারবো না? এই সব আমার কি হলো? আগেকার দিনে ঘটেছে যে ৩ মেয়ে পর বৌমাকে তালাক দিয়ে আবার বৌমাকে বললো তুমি চলে যাও, অন্য মেয়েকে বিয়ে করে আনলো পুত্র সন্তানের জন্য। এসব ঘটেছে একটা সময়, তো সব প্রচুর ঘটেছে, আমাদের সাহিত্যেতেই আছে প্রচুর নিদর্শন। স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতীয় সমাজ ব্যবস্থায় নারীর অবস্থানের যে উত্থান, তা প্রকৃতপক্ষে সমাজে নারী পুরুষের অবস্থানের এই হৃত সমতাকেই পুনঃপ্রতিষ্ঠিত করার লড়াই। চ্যানেলগুলো খুলুন, নিউজ চ্যানেলগুলো সব ওই রেপ কেস, নারী নির্যাতনের গল্প, নানান ধরনের এইগুলো দিয়ে তাদের টিআরপি বাড়াচ্ছে। সাইন্টিফিক্যালি সবার জেনে রাখা দরকার, একটি ভ্রূণ বা সন্তান সে মেয়ে হবে কি ছেলে হবে সেটা মায়ের উপর ডিপেন্ডেন্ট নয়, কিন্তু সেটা বাবার উপর ডিপেন্ডেন্ট। কারণ স্পার্ম যেটা আসে, যেটা ডিমের মধ্যে নিষিদ্ধকরণের মাধ্যমে বেবি তৈরি হয়, এই স্পার্ম অ্যাকচুয়ালি আইদার এক্স কন্টেনিং অথবা ওয়াই কন্টেনিং। যদি ওয়াই কন্টেনিং স্পার্ম যায় তাহলে ছেলে বাচ্চা হবে, আর যদি এক্স কন্টেনিং স্পার্ম যায় তাহলে মেয়ে বাচ্চা হবে। তাহলে এটা কার হাতে দেবে? বাবার হাতে। কিন্তু খুব ঠান্ডা মাথায় ভেবে বলুন, 20 মিলিয়ন স্পার্ম বেরোচ্ছে এক একবার, তার মধ্যে কোন শুক্রাণুটা কোন ডিম্বাণুটাকে ফার্টিলাইজ করবে সেটা কারোর পক্ষে বলা সম্ভব না, কোনো সায়েন্টিস্ট বলতে পারবে না। হয়তো আজ থেকে 15-20 বছর আগে হতে পারে। সম্ভবত সেটা আশুতোষ কলেজের একটা ঘটনা ছিল এবং মেয়েটির নাম শালিনী ছিল। কারণ এটা আরো মনে আছে, যেহেতু শালিনী নামটার সাথে শালীনতা ব্যাপারটা জড়িত ছিল, সেটা নিয়েও নামটা নিয়েও খুব আর কি ব্যঙ্গাত্মক অনেক মন্তব্য করেছিল যে মেয়েটি জিন্স পরে বা প্যান্ট শার্ট পরে সে কলেজে এসেছিল, যার জন্য নাকি সেটা একটা ঢিঢি পড়ে যাওয়া টাইপের ব্যাপার হয়েছিল। প্রিন্সিপাল নাকি তার বাবা মায়েদেরকে ডেকেছিলেন এবং আমার মনে আছে আমি খুব সম্ভবত আনন্দবাজারের এডিটোরিয়ালে এই নিয়ে লেখা পড়েছিলাম। শুধু জামা প্যান্ট বলে কোনো কথা নয়, যে ড্রেসটাই শরীরের সঙ্গে অনেক কাছাকাছি যায় এবং বডির অ্যাকচুয়াল যে ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজকে এক্সপ্রেস করতে হেল্প করে, সেটি মানুষের বেশি ভালো লাগে, ক্যাচি হয়। তো সেই জন্যই এটা বেশি অ্যাকসেপ্টেড হয়েছে এবং এটা বেশি অফিসে চলে। এটা অফিসিয়াল মনে হয়, প্রফেশনাল মনে হয়। দেয়ার ইজ নো মেল ফিমেল ড্রামা ইন দিস। যদি কোনো কারোর মনে হয়, সে ছেলে হোক বা মেয়ে হোক, যারই মনে হয় যে না একটা এথনিক ড্রেসের একটা প্রভিশন থাকা উচিত, সেটা অন্য একটা আঙ্গল, সেটা নারী স্পেসিফিক না। একটি মুসলিম বন্ধু আর কি, তো সে যখন বিয়ে করেছিল, সে তার ছেলেকে আমার বয়সী একটি ছেলে, তার বউ হয়তো আমাদের থেকে 1-2 বছরের ছোট। তো দুজনেই শিক্ষিত মোটামুটি, ওই হয়তো গ্রাজুয়েশন বা হায়ার সেকেন্ডারি অব্দি অ্যাটলিস্ট পড়াশোনা করেছে, ছেলেটি বোধহয় গেছে। কিন্তু সে তার বউকে বাইরে বেরোতে দিতে খুব একটা ইচ্ছুক নয় এবং বোরখা পরিয়ে রাখতে ইচ্ছুক। আমি যখন ওকে বললাম যে তুই এটা কেন করছিস, এটা কি করে করছিস আর কি, এটা যুক্তিটা কি? ওর বক্তব্য হলো, এবং আমি বলছি কোট আনকোট, এটা ওর বক্তব্য একদম এইরকম
যে তুই যদি দেখিস একটা মিষ্টির দোকানে মিষ্টি সাজানো রয়েছে, তোর কি সেটা খেতে ইচ্ছে করবে না? তো তাহলে কি সেটা দেখানো খুব জরুরি? যদি তাদের তালাক প্রথা বহু কষ্টে তোলা গেছে, আর একজন নারীর কথা এই প্রসঙ্গে মনে আসছে, যেহেতু মুসলিম নারীদের কথা আমরা বলছি, তিনি হলেন ফজিলতুন্নিসা জোহা। 1927 সালে তিনি ম্যাথামেটিক্সে অনার্স নিয়ে প্রথম নারী হিসেবে, মুসলিম নারী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। 1930 খ্রিস্টাব্দের কলকাতার অ্যালবার্ট হলে বঙ্গীয় মুসলমান সমাজসেবক সংঘের একজন প্রধান সভাপতি হিসাবে তিনি এখানে ভাষণ দেন। ফজিলতুন্নেসা জোহা বলেন, নারী সমাজের অর্ধাঙ্গ, সমাজের পূর্ণতা লাভ কোনোদিনই নারীকে বাদ দিয়ে সম্ভব হতে পারে না। সেই জন্যেই আজ এ সমাজ এতটা পঙ্গু হয়ে পড়েছে। বেথুন কলেজেরও অধ্যক্ষা হয়েছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েরও তিনি অধ্যক্ষা। নীনা গুপ্তা আমার ফ্রেন্ড ছিল, আমরা বেথুনে একসাথে বিএসসি অনার্স পড়তাম ম্যাথামেটিক্সে। नीना के फादर ने यहाँ आए थे मेरे लड़के को देखने के लिए, तो उन्होंने कहा कि मेरी लड़की खाना वाना नहीं बनाना जानती है, पढ़ी लिखी है, वो आपको यदि स्वीकार है तो मैं शादी करूंगा, नहीं तो नहीं करूंगा। और मेरी लड़की काम पे जाएगी, काम नहीं छोड़ेगी, और वो इतनी पढ़ी लिखी है तो वो अपना काम पे जरूर जाएगी। तो हम लोगों ने कहा हाँ भाई ठीक है, जब इतना पढ़ी लिखी है तो काम पे तो नहीं जाएगी, तो उसका पढ़ाई फिर बेकार हो जाएगा। सो हम लोग ने एक्सेप्ट किया। 2005-এ যখন ও পার্ট 1-এ ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে প্রথম হয়, আমার স্যার বিশ্বাসই করতে वो পারেননি। अभी भी जाती है, বলেছিলেন देखो 6 साल ও हो কোনো गए, মানবী নয়, সাক্ষাৎ মা কালী। काम पे जाती है, हम लोग को कोई प्रॉब्लम नहीं है। वो उसको जो कुछ करना है वो अपना बैलेंस करके ही जाती है, सबका ध्यान रखती है। मेरे हस्बैंड तो बिस्तर पे है, मगर उनका भी वो पूरा ध्यान रखती है। আমার ওপর এত ভরসা করে বাবা। হি প্রবাবলি ডিডন্ট নিউ এনিথিং অ্যাবাউট পিএইচডি। মানে আমাদের তো সমাজে এত পিএইচডি ম্যাথসের সম্বন্ধে সবাই কেউ জানে না, রিসার্চের সম্বন্ধে তো অনেকে কেউ জানে না। তো যখন প্রথম আমি বলেছিলাম যে সবাই পিএইচডি তে ঢুকেছে, মাস্টার্সের পর আমিও ঢুকবো, তো বাবা বলেছিল কতক্ষণ লাগে। তো মানে অনেকে 5 বছর ম্যাক্সিমাম টাইম দেয়, অনেকে 3 বছরই করে। বাবা সঙ্গে সঙ্গে বলেছিল আর তোর 2 বছরই হয়ে যাবে, তোর 2 বছর। पता है आज आपका दीदी के साथ बात हुई, वो बोले कि इतनी पढ़ाई लिखाई करके क्या फायदा, वगैरह वगैरह। आपको कैसे पता? मैं मेरी दीदी को जानती हूँ, तुम ये सब बारे में सोचो मत। तो ये सच भी तो है। क्या सच है, क्या सच है? वो इतने अच्छे रिजल्ट किया है, यूनिवर्सिटी में टॉप किया है, क्या बोल रही हो तुम? अरे इस उम्र में हमारा तो शादी हो गई थी। मेरी बेटी महामाया की रूप है, मैं उसे कभी रोकूंगी नहीं, उसे बहुत आगे जाना है। তো এই যে একটা সময়ের চাপ ছিল যে বয়স এগিয়ে যাচ্ছে, কতক্ষণ পড়াশোনা করবে, তো ওরা 2 বছরে হয়ে যাবে না। এক্স্যাক্টলি আমাদের থিসিসের কাজটা সেটা 2 বছরের মধ্যেই হয়ে গেছে। যদি তুমি পড়াতে থাকো বা পড়তে থাকো, দ্যাট ইজ দ্য বেস্ট হাউ ইউ ক্যান কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি। তো একদিন কনফারেন্স ডিনার ছিল, তো সবাই বাইরে যাবে, তো গাড়ি করে চারজন করে একটা ক্যাবে বসে যাচ্ছিল। তো আমি একটা ক্যাবে বসেছিলাম, তো এই স্যারের কাছ থেকে আমি কিছু জিজ্ঞেস করেছিলাম। তাহলে উনি বলতে হঠাৎ বলে, ডিউ নো এই একটা জিনিস আছে, সেটা একজন ইন্ডিয়ান সলভ করেছে, একটা ইন্ডিয়ান। তো ওই যে রেজাল্টটা বলছে সেটা অ্যাকচুয়ালি আমারই রেজাল্ট। ও বলছে একজন ইন্ডিয়ান সলভ করেছে। তারপর ভাটভাটেকা স্যার প্রথম ড্রাইভারের কাছে যে সিটটা বসেছিলেন, উনি শুনতে পেরেছেন। তারপর উনি ওনাকে বললেন, ডু ইউ নো the Indian who solved it is sitting behind you, beside you. তখন আমাকে দেখে, you solved, you are, আমি বললাম তো কনফারেন্সে তো সবার নামে তো ফেসে তো চিনে না। তখন তুমি নীনা গুপ্তা, আমাকে হ্যাঁ আমি, তুমি ওটা করেছিলে। এন্ড তারপর তো ওই কনফারেন্স ডিনারে বারে এসে তুমি সত্যিখানে ওটা করেছিলে। এন্ড দেন প্রবাবলি হিজ গট ওয়ারিড দ্যাট একটা রোগা শোকা মেয়ে একদম বাচ্চার মতো ও করেছে কিনা একটা ডাউট ছিল। তারপর অনেকবার তারপর অন্যরা যারা চেনে আমাকে, তারাও যায় ওটাই ওই করেছে। ঋগ্বেদের যুগে নারীরা হোম যজ্ঞ করতে পারতেন। জ্ঞানার্জন এবং সাধনায় তাদের অবাধ বিচরণ ছিল। তারা স্বেচ্ছায় জীবন সাথীও চুজ করতে পারতেন, ইচ্ছা না হলে সারা জীবন অবিবাহিতও থাকতে পারতেন। লিঙ্গ বৈষম্যমূলক হিংস্রতা সমাজকে তখনও সেভাবে দূষিত করেনি।
গার্গী, মৈত্রেয়ী, ঘোষা, অপালা, বিশ্বাবারা প্রভৃতি মহীয়সী নারীর নাম ঋগ্বেদেই পাওয়া যায়, যারা বিভিন্নভাবে সেই যুগকে সমৃদ্ধ করেছে। মায়ের নাম অপূর্ণা চট্টোপাধ্যায়। জানি না মায়ের বাবা অর্থাৎ আমার মাতুল্লাহের দাদু অন্নপূর্ণা করতে গেছিলেন, নাকি তার মনে কোনো ক্ষোভ দুঃখ ছিল, সেখান থেকে এসেছে অপূর্ণা। যে সেক্স ডিটারমিনেশন, যখন বাচ্চা মায়ের গর্ভে থাকে, এই সেক্স ডিটারমিনেশন বিষয়টাই কিন্তু নিষিদ্ধ। ঠিক আছে, এবার যদি কেউ গোপনে এই সেক্স ডিটারমিনেশন করে এবং সেখানে ফিমেল ফিচার্স আছে দেখে যদি সেটাকে মানে হত্যা করে এবং সেটা যদি প্রমাণিত হয়, তখন তার আইনে তার যে শাস্তি সেটা হবে। পিসিপিএনডিটি অ্যাক্ট যেটা, এটা একটা খুব কঠোর আইন এবং এই আইনটা সত্যি আমি মানসিকভাবে বিশ্বাস করি আমাদের মতো দেশে বা ভারতবর্ষে খুব জরুরি ছিল, খুব খুব জরুরি ছিল। কারণ যে সমস্ত মেয়েরা আজ লড়াই করে এক একটা পোস্ট হোল্ড করে বসে আছে, প্রচুর কাজ করছে, তারা হয়তো পৃথিবীর আলোই দেখতে পাচ্ছ না যদি এই আইনের কঠোরতাটা করা হতো। সুতরাং আমি গভর্নমেন্টকে ধন্যবাদ দেবো এই আইনটা আনার জন্য এবং নিঃসন্দেহে আমি বিশ্বাস করি কন্যা ভ্রূণ হত্যা অনেক কমে গেছে এই আইনটা আসার ফলে। কারণ আপনাকে যদি আটকে দেওয়া হয় একটা লিগাল সিস্টেমের মধ্যে, আপনি ভুলটা করতে পারবেন না। মেইনলি যেটা কথা হচ্ছে এজেন্ট সেক্টরের যন্ত্রপাতিগুলোতে এই বেড়াজালটাকে দিয়ে দেওয়া হয়েছে। যারা যন্ত্র বিক্রি করছে তারাও সতর্ক, যিনি যন্ত্র কিনছেন তিনি সতর্ক, যিনি যন্ত্র ব্যবহার করছেন তিনি সতর্ক, রিপোর্ট রেডি করছেন যিনি, প্রত্যেকে সতর্ক যে সন্তান কেমন আছে, ভালো কি মন্দ বা সেটুকু, বাকি কথাটা বলা যাবে না। একটা সময় এরকমও গেছে আমাদের দেশে যে জন্মানোর পরে মেরে দেওয়া। কিছু কিছু জায়গায় ভারতের কিছু কিছু রাজ্য রয়েছে যেখানে খবর আসতো এখান থেকে যে কিছু গ্রাম আছে যেখানে কোনো মহিলাই নেই, শুধু পুরুষ, কারণ সব মেয়েদেরই মেরে ফেলা হয়েছে। তো সুতরাং সেটা একটা সাংঘাতিক অপরাধ। এখন ডেফিনেট আমার বিশ্বাস যে এই জায়গাটা অনেক কমে গেছে। আর কমেই, এতই গোপনীয়তার সাথে জিনিসগুলো করা হয় যে অপরাধ হলেও তো অপরাধ তো সেটাই যেটা হচ্ছে কোর্টের সামনে প্রমাণিত হয়। কাজেই যখন বিষয়গুলো খুব গোপনীয়তার সাথে করা হয়, যারা এই ধরনের সেক্স ডিটারমিনেশন করে যে অর্গানাইজেশন গুলো বা যে সমস্ত ডাক্তাররা এই ধরনের জঘন্য অপরাধের সাথে জড়িত থাকে, এদের মধ্যে এরা তো মিউচুয়ালি কাজগুলো করে। আমি এই ব্যাপারে না খুব একটু এক পেশে অহংকারী যে আমি বাঙালি, কারণ বাঙালিদের মধ্যে না কোনোদিন এটা সেভাবে ছিল না। না, ভ্রূণ হত্যা এবং কন্যা হত্যা কমে যাওয়া তার পেছনে ডেফিনেটলি আমাদের ভারতবর্ষের শাসন ব্যবস্থা এবং ল অ্যান্ড অর্ডার সিস্টেমের একটা বিরাট অবদান। কারণ এই শিক্ষাটা শুধুই তো লিটারাল শিক্ষা নয়, এটা তো শুধুই আক্ষরিক শিক্ষা নয়, এটাই তো বোধ, এটা তো আলো, এটাকে শিক্ষাও বলা যায় না। সেই আলোটা তো কাউকে পৌঁছে দিতে হবে। আর এই ঘটনাগুলোর মধ্যে প্রশাসন যুক্ত থাকে ভীষণভাবে, তো বেশি রকমভাবে পঞ্চায়েতি রাজ চলে এবং পুলিশ প্রশাসন অব্দি বিষয় যায় না, বিষয়গুলোর মধ্যে ভীষণভাবে রাজনীতি যুক্ত আছে। তখন আমরা স্বাধীন হইনি, তখনও কিন্তু তদানীন্তন গভর্নমেন্টের তরফ থেকে যে সাপোর্টটা বিদ্যাসাগর পেয়েছিলেন, তার ফলে মেয়েদের এগিয়ে যেতে অনেক সুবিধা হয়েছিল। ঠিক সেরকম স্বাধীনতা পরবর্তী সময় গভর্নমেন্টের এই পিসিপিএনডিটি আইন, সেটাও কিন্তু মেয়েদের এগিয়ে নেওয়ার জন্য অনেক সাহায্য করেছে। বেটি বাঁচাও বেটি পড়াও বলুন বা কন্যাশ্রী। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, এই নারীর কথা তো বলতেই। এই বেগম রোকেয়া নারী তীর্থ বলে একটা সংগঠন করেছিলেন আজ থেকে বহু বছর আগে, সেটা বোধ হয় 1930 সাল হবে। এই সংগঠন নারীদের বিরুদ্ধে কোনো অত্যাচার হলে তার বিরুদ্ধে এগিয়ে যেত। তিনিও তো বিদ্যাসাগর, রামমোহনের মতনই নমস্কার। মেয়েরা সমাজের কাছে ভারতবর্ষের প্রেক্ষিতে যদি আমরা দেখি, কিছু কিছু রাজ্য রয়েছে যেখানে মেয়েদের অবস্থা কম্পারেটিভলি বেটার, বাট সারা ভারতবর্ষকে যদি দেখি মেয়েদের অবস্থা অত্যন্ত খারাপ। দাস বলেছেন তার কবিতায় সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। সেটাই মনে হয় যে এখনো আমরা সভ্যতার খুব প্রিমিটিভ স্টেজেই আছি। যেটুকু শিক্ষা দীক্ষা বা আমরা পাচ্ছি সেটুকুও যথেষ্ট নয়। আবার এখানটায় এসে আমার সঙ্গে বিয়ে করলো, বিয়ে করার পর তারপরে আমাকে যখন নিয়ে যাবে, যখন দিল্লি, তখন ছেলেটা আমাকে নিয়ে যেতে চাইছে, যেহেতু আমার বাবা মা জানে না আমি এখানে তোমাকে নিয়ে যেতে পারবো না। এসব আমার কথা হওয়ার পর খুব ঝগড়া অশান্তি হয়েছে, তাও আমি জিবে ওর সঙ্গে গেছি দিল্লিতে। যখন গেছি বাবার যখন কথাবার্তা শেষ হলো, ওনারা আবার দিদি এসে খুব গালাগালি দিচ্ছে আমাকে, মাকে, বোনকে খুব উল্টোপাল্টা কথাবার্তা বলছে। বলার পর আমি তাও চুপচাপ ছিলাম, আমি ওরই কথা বলেছিলাম। ठीक है, नहीं ये रखे। अरे घूंघट किधर है?
रुको रुको रुको। ये क्या है? जाओ। আমাদের এখানে নিয়ম এরকম আছে, বিহারিদের কালচারে বিয়ে করে এসো এতটা করে মাথায় কাপড় নাও, শ্বশুরের সামনে তুমি বাইরে বেরোবে না, তুমি বাইরে এসে বসবে না, কোনো কথাবার্তা বলবে তো এইসব মানে দিতে সহ্য করাটা বাইরে ছিল। আমাদের দরকার অনেক উচ্চ চেতনা সম্পন্ন, অনেক আলোকিত কিছু কিছু মানে মনীষীর সংস্পর্শ, যারা হয়তো এই অসম্ভব পিছিয়ে থাকা, অসম্ভব অন্ধকারাচ্ছন্ন মানুষের চেতনার কিছুটা হলেও আলোকিত করতে পারে। দিল্লিতে গিয়ে জানতে গেলাম ছোট কোনো কাজ করে একটা ভালো ছিল, তারপরে যে দেখছি সেটা রকম নাকি ও সেটা কোনো কাজকর্ম করে না কিছু না, উপর থেকে দেখছি উনি ও খুব টেম্পারে কথা, আমি যে ঘর থেকে বাইরে বেরিয়ে কাটছে কথাবার্তা বলতো আমার এসব ছিল না। এমন যেহেতু মূলত আমি এটা কোনো বন্ধ ঘরে যখন অন্ধকারে একটা জেল হয় এরকম আমি সেখানে জেলে কথা বলছি, আমি না এখানকার থেকে আমার বেরোতে হবে, যদি আমার যদি মেয়েরাও যদি দিত, ওরা মেয়েরা যদি পিঠো দিত মাটিতে তাহলে যদি কারো কাছে ছুটে যেত। আমার অভিজ্ঞতায় বলে যে বহু পার্সেন্ট অফ ডোমেস্টিক ভায়োলেন্স আদৌ রিপোর্টেডই হয় না। গ্রামাঞ্চলে কাজ করতে গিয়ে দেখেছি যে মহিলাটি রাত্রিবেলা বর আসবার আগে একটা লাঠি বাইরে রেখে দিচ্ছে, কেন না ঢুকেই যাতে তার স্বামী লাঠিটা দেখতে পায়, আর কারণ সেই মদ খেয়ে আসে, তার তখন অ্যাগ্রেশন হয় বেশি, তো অ্যাগ্রেশনটাকে তো বার করতে হবে, তখন স্ত্রী থাকে তার উপরে যথারীতি অত্যাচার হয়। এবং মহিলাটির কথা বলতে গেছি, মহিলাটি বলছেন না মারলে আর মরদ কি গো। হ্যাঁ, তো এই কথাটা সে নিজেই নিজেকে বলে তার দুঃখটাকে, তার কষ্টটাকে লাঘব করার চেষ্টা করে, আদারওয়াইজ তারা এই সিচুয়েশনের মধ্যে থেকে যেতে পারতো না। তো এটাও একটা মানিয়ে নেওয়ার একটা স্ট্র্যাটেজি যেগুলো চলে আসে। আর কাজের সূত্রে দেখেছি যে পুরুষটি চাইছেন, পুরুষটি বরঞ্চ এসে আমাকে বলছেন যে ওয়াইফকে একটু কনভিন্স করুন না প্লিজ, আমি ডিভোর্স চাইছি, আমি এই সম্পর্কে থাকতে চাইছি না। মহিলাটি যদিও জানেন এই সম্পর্কটা কাজ করছে না, মহিলাটি যদিও জানেন ভালোবাসা অনেকদিনই মৃত, আমরা শুধু বই নিয়ে বেড়াচ্ছি মনে, কিন্তু তাও কেন বেরিয়ে আসতে পারছে না, কারণ তার ছেলে মেয়ে রয়েছে। স্বাধীনতা, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স এই কারণেই প্রয়োজন যে সে যদি একটি বিয়েতে সুখী না হয় তাহলে যেন কোনো ডিপেন্ডেন্সের কারণে তাকে সেই অসুখী দাম্পত্যের মধ্যে না রয়ে যেতে হয়। দুপক্ষের কারণেই একটা ডিভোর্স। এটা ভাবলে ভুল হবে যে আমরা শিক্ষিত মেয়েরা তারা চাকরি করছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, তাই সে ডিভোর্স করে চলে গেল, আর যে শিক্ষিত নয় সে পড়ে মার খাবে, আর কিন্তু সেটা নয়। আমি খুব সহ্য করে 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 একদিন আমার মাথা খুব গরম হয়ে গেছিল, তখন বললাম শোন আমি তোর সঙ্গে ঘর করবো না, তুই আমাকে এখান থেকে বাইরে খুব আমি ছিলাম কাজে, মানে একটা সপ্তাহ কলকাতা আমাকে এখান থেকে যে ছেড়ে যে ও গেছে তবে থেকে আর কোনোদিনও এখানটা আসেনি। বাবা মাও কিন্তু চান না তার মেয়ে চাকরি না করলেও শ্বশুর বাড়িতে পড়ে পড়ে মার খাক এবং তারপর একদিন উড়িয়ে দিল, সেটা কিন্তু তারাও চান। যদি দেখেন যে একটা সম্পর্ক যেটা খাপ খাচ্ছে তা অসুখী জীবনকে জোর করে টেনে নিয়ে যাওয়ার তো কোনো মানে। चलो अपनी जिंदगी तो यही तक है। मैं खुश हूँ कि मैं अल्लाह से मिलूंगी, उन्हें कहूंगी कि मेरे से गलती कहाँ रह गई। हर मजहब की बेटी मेरी आयशा है, तुम मेरी आयशाओं को बचा लो बस, और कुछ नहीं कहना। सब देश के लोग ही हैं, धंधा बना दिया है इन्होंने यार। अरे उनको समझ में नहीं आता यार, दूसरों की बेटी है तो तेरे वहां भी तो बेटी है यार। ये कब खेल खत्म होगा? कानून क्यों नहीं बनता इसमें? प्यारी सी नदी, प्रे करते कि मुझे अपने आप में संभाल ले। बहुत लड़ लिया यार हिंदू मुसलमान यार, बेटी के लिए लड़ो यार, बचा लो मेरी दूसरी आयशाओं को, मत भागने दो। সেক্ষেত্রে বাবা মারা সাপোর্ট করছেন তাদের মেয়েদের যে তুমি সেরকম বলে তুমি চলে এসো, পরবর্তীকালে আবার ভাবা যাবে। অনেকে পরবর্তী বিয়ে করছেন না, অন্যরকম ভাবে জীবনযাপন করছেন, ধরুন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন। তসলিমার যে দ্বিখণ্ডিত বলে উপন্যাসটি পড়েছিলাম যথেষ্ট ভালো লেগেছিল এই কারণেই, কারণ এটার মধ্যে দিয়ে একজন নারীর যে জীবন বা তার যে জার্নি, তার যে দিকগুলো তুলে ধরা হয়েছে, যে একজন নারী সে আসলে কোথায় দাঁড়িয়ে আছে সমাজে। একদিকে তাকে ক্রমাগত মূল্যায়ন করা হয় যে সমস্ত সামাজিক
ধার্মিক যে সমস্ত প্যারামিটারগুলো তৈরি হয়েছে সেগুলোর মাধ্যমে, আবার একদিকে রয়েছে তার নিজস্ব যে মূল্যবোধ, নিজস্ব যে আত্মসম্মান বোধ এবং সেইগুলোর কাছে নিজেকে জাস্টিফাই করার তার যে ভেতরের দাবি বা দাবি। এই যে সম্পূর্ণ দুটো জায়গা, একদিকে সমাজ দ্বারা আরোপিত কিছু বিষয়, আর একদিকে তার নিজের নিজস্বতা খুঁজে পাওয়ার এবং নিজের মুখোমুখি নিজেকে দাঁড় করানোর যে লড়াই, এই দুটোর মাঝখানে নারীর প্রকৃত জায়গাটা কি এবং সেটার মধ্যে দিয়ে যেতে যেতে একজন নারীকে যে খণ্ড খণ্ড হয়ে যেতে হয়, সেই খণ্ড খণ্ড একটা সত্তা যেগুলো সবকটাই তার, অথচ সেই সবগুলোকে একই জায়গায় একটাই মানুষের মধ্যে ধারণ করা, সেটা যে ভীষণ কঠিন, সেই অভিজ্ঞতাটা সেটা উনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন। প্লাস এখন সিঙ্গেল প্যারেন্ট হয়ে গেছে। সিঙ্গেল প্যারেন্ট হচ্ছে অনেকেই ডিভোর্সের পরে বা অনেকে বিয়ে না করেই, কেউ হয়তো কোনো একটা ভালোবাসার সম্পর্ক ছিল সেটা ব্রেক হয়ে গেছে, তারপরে আর বিয়ে করলেন না, তিনি IVF বা ART টেকনিকের মাধ্যমে একটা টেস্ট টিউব বেবির মাধ্যমে একটা বেবি দিয়ে দিলেন। কিছু নয়, আমি নিজেও তার মধ্যে করি। যারা মনে করছেন যে ওই একলা চলরে নীতিতে যারা বিশ্বাসী, কাইন্ড অফ মানে একটা অসুস্থ সম্পর্ককে ধরে বেঁধে নিয়ে যাওয়ার থেকে নিজের মতো করে নিজে বাঁচা, এটার সাথে কিন্তু অ্যাকচুয়ালি সামাজিক সিস্টেমের খুব একটা সংঘাত নেই, এটা বুঝতে হবে। এটা এক রকম ভাবে বেঁচে থাকে। আমরা মেডিকেল সায়েন্সে না নর্মাল আর অ্যাবনর্মালের মাঝখানে আমাদের একটা অনেকটা জোন থাকে, যেটাকে আমরা বলি ভেরিয়েশন অফ নর্মাল। তারা কেউই অ্যাবনর্মাল না, কিন্তু পুরোপুরি নর্মাল থেকে একটু আলাদা। তো কাইন্ড অফ সেটা, কারণ প্রতিটা মানুষ একরকম ভাবে ভাবে না, ভাববেও না, সবাই সিঙ্গেল প্যারেন্ট হতে যেতে চাইবেও না। অনেকেরই মনে হবে যে দুজনে মিলে বাচ্চাকে বড় করাটা অনেক ইজি, তার উপর বাবা মায়ের দুজনের পার্টটা প্লে করা, সেটা সবার মনে হবে না যে আমি একা পারবো। আবার আমার মনে হচ্ছে, আমার বেশ কিছু পেশেন্ট আছে যারা আমার হাত দিয়ে যাদের IVF হয়েছে, তার মধ্যে ছেলেরাও হয়েছে যারা শুধু ফাদারহুড নিয়েছে, তারা বিশ্বাস করে যে না, আমি আমার বাচ্চাকে একাধারে মায়ের একাধারে বাবার ভালোবাসা দিয়ে বড়। এবার এরা বড় হয়ে কেমন হবে সেটা তো সময়ের অপেক্ষা। আমাদের বর্তমান অর্থনীতিতে, বর্তমান সমাজ সভ্যতার যে ব্যবস্থা, সেখানে শক্তি মানে কিন্তু অর্থ, এর কোনো বিকল্প নেই। যদি তুমি অন্য মানুষের থেকে সম্মান পাও সে খুব ভালো কথা, তাহলে তুমি তোমার মতো করে তোমার জীবনটাকে ভাবতে পারো। অর্থকে আমি শক্তি এই কারণেই বলছি, কারণ সমাজ তাকে মান্যতা দিচ্ছে। শক্তি তো অনেক আছে, মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা সেটাও তো একটা শক্তি, কিন্তু এই সমাজ ব্যবস্থায়, এই সভ্যতায় তো তার কোনো মান্যতা নেই। মানুষ কি নিয়ে লড়াই করবে? মায়ের যখন 58 বছর বয়স, তখন মায়ের হঠাৎ করে গলব্লাডার স্টোন দেখা দেয় এবং আমরা সবাই চিন্তিত। আর বাবা তো প্রচন্ডই, বাবা মায়ের সম্পর্কটা প্রচন্ড ভালোবাসার ছিল। মায়ের পেন উঠেছে, অতএব মাকে অপারেশনের জন্য তাকে হসপিটালাইজ করতেই হয়েছে। বয়সটা চিন্তা করে মায়ের বাবা কি ঠিক করলো যে যদি অপারেশন করতে গিয়ে ওনার কিছু হয়ে যায় তাহলে আমার পৃথিবীতে থাকার কোনো মানেই হয়। উনি ঠিক করেছিলেন যে কিছু হলে আমি কিছু ওষুধ কিনে রেখে দিই, খেয়ে নিজেকে শেষ করি। এই যে ভালোবাসা, এটা আমাদের যতই স্বাধীন হই না কেন, কিন্তু এখনকার দিনে এইরকম ভালোবাসা, এরকম নিঃস্বার্থ ভাবে ভালোবাসা দেখা যায় না। তখনকার দিনে কিন্তু আমাদের মায়েরা কিন্তু 4টে অলংকারও বেশি করতে পারিনি, ভালো কাপড়ও ভালো পাইনি, কিন্তু তাদের মধ্যে এই ভালোবাসার আন্ডারস্ট্যান্ডিং, সমাজ সংসারকে নিয়ে কিভাবে সবার মুখে হাসি ফোটাতে পারবো, অথচ তাদের শিক্ষিত তৈরি করবো, অথচ স্বামী স্ত্রীর মধ্যে ভালো ব্যবহার করবো, এটাই ছিল তাদের মধ্যে বিষয়। আমাদের মাতৃকুলের বংশতালিকায় আছে কৃত্তিবাস ও ছান্না, সেই দিক থেকে আমরা সত্যিই ভাববো। মা হয়তো বেশি দূর লেখাপড়া শেখেননি, কতদূর শিখেছিলেন সে বয়সে জিজ্ঞাসা করারও প্রয়োজন বোধ করিনি। পড়তে লিখতে পারতেন, হয়তো বা তখনকার দিনের 8 পর্যন্ত হয়তো বা তিনি পড়াশোনা করেছেন। বই নিয়ে তিনি পড়তেন নত, কিন্তু তার যে আবৃত্তি করার যে ব্যাপারটা ছিল আজও মানে স্মরণে এলে সত্যি আবেগ আমার বেশি যায়। এখনো মনে আছে আমার কবিতাটা, কোনোদিন বই খুলে দিন দেখেননি, বলেননি। তো আমিও সে কবিতাটা তখনও দিনে শুনে মায়ের কাছে শুনেই আমার কাছে মুখস্থ হয়েছে। ভেবেছিলেন যে নেবো চাইনি সাহস করে, সন্ধ্যাবেলা যে মালাটি তুমি গলায় ছিলে পরে, আমি চাইনি সাহস করে। এ তো মালা নয় গো,
যে তোমার তরবারি জ্বলে ওঠে বজ্র যেন সম্ভবত দান করতে হবে। পরবর্তীকালে আমি দেখেছি যুগের সাথে সাথে বদলেছে মানুষের মূল্যবোধ, কমেছে ধৈর্য, স্থৈর্য, চরিত্রের গভীরতা। সমাজে নারীর অবস্থান দেবী স্থান থেকে নামতে নামতে ভোগ্যবস্তুতে এসে ঠেকেছিল একটা সময়। ইসলামী তথা মুঘল শাসনে হারেম প্রথার বারবারন্ত তারই এক উদাহরণ। এছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশে বিভিন্নভাবে নারী নির্যাতন প্রহসনে পরিণত হয়েছিল। দেবদাসী প্রথা, সতীদাহ প্রথা, কেরালা স্তনকর প্রথা ইত্যাদি ছিল মানবতার সেরকমই এক জ্বলন্ত লজ্জার প্রতীক। সর্বপ্রথম যে মহিলা স্তনকর প্রথার প্রতিবাদ করেছিলেন তার নাম ছিল নাঙ্গেলি। 19 শতকের প্রথম দিকে ভারতের ট্রাভাঙ্কোর রাজ্যের চেরথালায় বাস করতেন নাঙ্গেলি নামের এজহাভা গোত্রের নিম্ন হিন্দু বর্ণের এই মহিলাটি। স্তনকরের বোঝা থেকে মুক্তি পেতে নাঙ্গেলি ধারালো অস্ত্র দিয়ে তার স্তন দুটি কেটে ফেলেন। কলা পাতায় রক্ত মাখা স্তন দুটি মুড়িয়ে স্তন শুল্ক হিসাবে তার রক্তাক্ত কর্তিত স্তন দুটি শুল্ক কর্মকর্তার হাতে তুলে দেন। অতিরিক্ত রক্তক্ষরণে নাঙ্গেলির মৃত্যু হয়েছিল। এরপর এই প্রথা উঠে গেলেও শরীর আবৃত অনাবৃত রাখার অধিকার নিয়ে 1859 সালে দক্ষিণ ভারতে একটি দাঙ্গাও সংগঠিত হয়, যা কাপড়ের দাঙ্গা হিসাবে পরিচিত। শ্বশুরবাড়ি থেকে পরিষ্কার বলে দিয়েছিল যে বিয়ের পর শাশুড়ি রান্না করবে আর তুমি ব্যাগ ঝুলিয়ে কলেজে যাবে এটা করে। সুতরাং 1 মাসের জন্য আমি যোগ যাত্রা কলেজে জাস্ট 74 সালে আমি পাশ করেছি। 75 সালে তুমি স্বরূপ। এবার বিয়ের পর শ্বশুর বাড়িতে শুধু পড়াশোনা নয়, গান বাজনাও করতে পারবে না। আর আমি গানটা আমি বড়বেলাবাড়ির ছাত্র ইউসুফ খাঁর কাছে ক্লাসিক্যাল শিখেছিলাম এবং গানটাকে খুব ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। এটা কি বাইজিবেন নাকি? ওসব এখানে গান বাজনার তালিম পালিম নেওয়া যাবে না। ওকে বলো মেয়েটাকে সুন্দর করে মানুষ করে তুলতে। আমি তো যেটা বলেছিলাম আমার মনে আছে, আমাকে বলেছিলাম আমার যে তোমরা গানটা বন্ধ করে নিলে না, ঠিক পুত্র শোকের মতো আমি পেলাম। আমার ভীষণ কষ্ট হয়ে প্রত্যেকটা পদক্ষেপে মানে আমি গানের জন্য যে যে জায়গায় যেতে হয়েছে। আমি রেডিওতে অডিশন দিতে গেছি, আমি বেতারের রেডিওর বিহাই আর্টিস্ট, দূরদর্শন শিল্পী। তা এর জন্য আমার যত প্রোগ্রাম হয়েছে বা অন্য যত ফাংশন হয়েছে, আমার গানের পরীক্ষা, প্রত্যেকটা জায়গায় আমার মা আমার সাথে গিয়ে বসে থেকেছেন এবং সেই সময়টা আমাকে দিয়েছেন। তাছাড়া শুরু থেকে তো মার কাছে শেখা তো ছিলই এবং সেই সময়টা ছোটবেলা থেকে আমার পিছনে দিয়েছেন বলেই হয়তো আমি আজকে এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছি। আফটার ম্যারেজ মানে বিবাহ পরবর্তী জীবনে আমার শ্বশুর বাড়ির প্রচুর সাপোর্ট ছিল। শ্বশুর মশাই, শাশুড়ি মা ওনারা ভীষণভাবে গানটাকে ভালোবাসতেন, তাই আমাকে সাপোর্ট করে গেছেন আমার গান নিয়ে পড়াশোনা এবং আমার পিএইচডি আমার বিয়ের পরেই করা। আর আমার হাজবেন্ড তো ভীষণভাবে সাপোর্ট করেছে। ও বাইরে, ওর প্রফেশনের কারণে ওকে বাইরে থাকতে হতো, কিন্তু মেন্টাল সাপোর্টটা বরাবর আমাকে দিয়ে গেছে। এবং তাছাড়াও নিজে গানটাকে ভীষণ ভালোবাসে বলে সব সময় গান বাজনার ব্যাপারে আমায় ভীষণভাবে সাপোর্ট করেছে। তাই পরিবারের সাপোর্টটা সাথে না থাকলে কেউই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে বলে আমার মনে হয় না। মিলে গডরেজ কোম্পানিতে থেকে আমাদের এই টাইপের এগুলো আসতো, টাইপ মেশিন টেশিন। সেই টাইপ মেশিনে আমরা শিখতাম। একদিন আমাদের যে লিডার উনি বললেন কিনা এই নেক্সট দিন কেউ তোমাদের সবাইকে নিয়ে আমরা গডরেজ কোম্পানিতে যাব, আমরা একটা কতটা তোমরা তৈরি হয়েছো সেটা দেখবার জন্য ওখানে তোমাদের আজকে একটা পরীক্ষা হবে। ঠিক আছে, আমার 30 স্পিড ছিল, কিন্তু বাবা বলছি জামাই তো ওই রাস্তা দিয়ে অফিস যায়, মনের কি পরীক্ষা দিতে যাওয়ার কোনো দরকার আছে বলে? হ্যাঁ, আমিও ভাবছিলাম দেখে পেলে কি ভাববে বলতে। সেটাই, সবাই এখন মনে হচ্ছে থাক, বিয়ের পর না হয় দেখি বলবো ওকে। একদিনই গেলাম, নেক্সট দিন আর যাই। তোমার জন্য পছন্দ করেছি, সে একজন রত্ন, তোমার মাথায় করে রাখবে। সরকারি চাকরি, তোমার আর চাকরি করার কোনো দরকার পড়বে না।
মন দিয়ে সংসারটা করো, আর বাবা মায়ের মুখ উজ্জ্বল করো। তারপরে তো আমাদের সম্বন্ধ করে বিয়ে হয়ে গেছে, আর বিয়েটাই আমাদের এখানে বেশি বাড়িতে মান্য করতে না। আমার কোনো দুঃখ নেই তাতে, কারণ আমি আমি নিজে দেখছি আমি নিজেকে তৈরি করে নিতে পেরেছি। আমার তাতে কোনো অসুবিধা হবে না। আমার যদি বিয়ের পর যদি আমার কোনো কিছু অসুবিধা হয়, আমি নিজেকে একটা কিছু করে নিতে পারি। এবং কষ্ট পেয়েছিলাম বলে আমার মনে হয়েছিল আমি আমার মেয়েকে নাচ গান কিচ্ছু শেখাবো না, অনলি পড়াশোনা। আর পড়াশোনাটা এমনভাবে করাবো যেন একদম শিখরে থাকে পড়াশোনায়। আমার জীবনটাই আমার মা। আজ পর্যন্ত আমি যা কিছু দাঁড়িয়ে আছি, হোয়াট এভার আই এম টুডে, সবকিছুই আমার মায়ের। মাকে ছাড়া মানে আমার কোনো অস্তিত্ব হয়তো নেই। কিন্তু সত্যি বলতে কি, আমার মা যেভাবে সাপোর্ট দিয়ে আমাকে যেখানে অব্দি আমি এনেছে, সেই পুরোটা পেরেছেন আমার বাবার পেছন থেকে সাপোর্ট। এই ঠাকুমা তাদের মায়েদের সময় কিন্তু গৌরীগান প্রথাটা ছিল। আমার গৌরীগান বলতে একটা মজার হাসির কথা আছে। আমার শাশুড়ি আমাদের কাছে গল্প করেছে, বাড়িতে আমার শ্বশুরবাড়ি তখন জঙ্গল, চারিদিকে জঙ্গল, বাথরুম বলে কিছু ছিল না, জঙ্গলেই সবাই বাথরুম করতে যেত। 7-8 বছরের মেয়ে, সে বাথরুমে গেছে, গিয়ে বাথরুম করতে করতে হঠাৎ দেখে বনের রাস্তা দিয়ে তার ভাসুর যাচ্ছে। ভাসুরের বয়স 28-30 বছর, আর তার 8 বছর বয়স। সেই তাড়াতাড়ি করে গামছাটা খুলে মাথায় ঘুমটা দিয়ে দাঁড়িয়ে পড়েছে। ভাসুরটা করে রাতটাকে দেখে গিয়ে বাড়িতে বলেছে, দেখো তোমাদের বৌমার কীর্তি দেখো, ঠিক মাথায় ঘুমটা দিয়ে গামছা তো কত বাচ্চা সে ভাবছে ঘুমটা। আমার মা আমার ছোটবেলা থেকে বলে গেছিল যে তুমি তো মেয়ে হয়ে জন্মেছো, তো তোমাকে নিজের পায়ে যেভাবেই হোক দাঁড়িয়ে যেতে হবে। নিজের পায়ে দাঁড়ালে তুমি একটা সম্মানের সাথে নিজের স্বাধীন সত্তাটা মেলে ধরার একটা সুযোগ। মানে আমার মায়ের বাবা, যাকে আমি মেম বলে রাখতাম, তারও একটা বিরাট ভূমিকা রয়েছে। উনি লাং ক্যান্সারে অ্যাকচুয়ালি মারা যান, তখন আমি ক্লাস 8-এ। ভগবান ভগবান ভগবান, শুধু বিয়ে করে জীবনটা নষ্ট করিস না, জীবনে কিছু করিস, জীবনে কিছু করিস। সেই তাগিদবোধ থেকে একটা আমার বারবার মনে হতো যে নিজের পায়ে দাঁড়ানো বা কিছু করো, তাহলে তো আমাকে একটা কোনো পথ অবলম্বন করতে হবে। তখন আমার মনে হয়েছিল মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স দেওয়াটাই সবচেয়ে সামনে আমি ওইটাই দেখতে পাচ্ছিলাম। এবং পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর আমার মেডিকেলে ভালো র্যাঙ্ক আসে এবং পরবর্তীকালে আমি আইভিএফ স্পেশালাইজেশনে চলে যাই, মানে ইনফার্টিলিটি, বন্ধাত্ব, এবং সেখান থেকে টেস্ট টিউব। আপনারা যদি বহু পুরোনো অতীতে ফিরে গিয়ে কাদম্বিনী বসুর কথা ভাবেন, প্রথম মহিলা ডাক্তার, আপনারা জানবেন নিশ্চয়ই উনি প্রথম মহিলা গ্র্যাজুয়েটও ছিলেন। তো প্রথম মহিলা গ্র্যাজুয়েট, দেখুন উনি প্রফেশন হিসেবে কিন্তু ডাক্তারিটা নিয়েছিলেন। তখন সমাজে কি ছিল, মেয়েরা স্ত্রীরোগের কারণে মারা যাচ্ছে, বাচ্চা হতে গিয়ে মারা যাচ্ছে, কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, ছেলেদের কাছে তারা বেরোচ্ছে না, একটা খুব বাজে পরিস্থিতি ছিল। সেখান থেকে ওনার মনে হয়েছিল যে গাইনোকোলজিস্ট হওয়ার দরকার আছে, স্ত্রী মহিলাদের জন্য মহিলা ডাক্তারের প্রয়োজন আছে। সেইখান থেকে সমাজটা বদলাতে বদলাতে আগে 1952 সালে যখন প্রথম ইলেকশন হয় ভারতে, তখন হিসাব মতো 2.8 মিলিয়ন ওমেন ভোটার্স ছিলেন। এদিকে ইলেকশন কমিশনার সুকুমার সেন দেখেন তারা নাম নথিভুক্ত তো করেছেন, কিন্তু সেখানে কোনো আসল নামই নেই। রমেনের মা রামুর মেয়ে, ভরতের বুক। আসলে মহিলারা নিজেদের প্রকৃত নাম বলতেই সাহস পাননি তখন। আর কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে কাগজে কলমে মহিলাদের কোনো অস্তিত্বই ছিল না তখনকার সমাজে। তবে এর একটা ভালো ফল হয়েছিল সেটা হলো নেক্সট বার সব মহিলারা ব্যাপারটার গুরুত্ব অনুধাবন করে নিজেদের নাম যথাযথভাবে ভোটার তালিকায় নথিভুক্ত করেছিলেন। পুরুষরাও এগিয়ে এসেছিলেন তাদের সাহায্য করতে। আজ এই শতাব্দীতে দাঁড়িয়ে যদি আমরা পেছনে ফিরে তাকাই, তাহলে দেখব নারী পুরুষ দুজনেরই ভূমিকা ছিল দেশকে স্বাধীন করার ক্ষেত্রে। যেমন
আমাদের মাতঙ্গিনী হাজরা, যেমন প্রীতিলতা ওয়াদ্দেদার, কত আছে নাম জানি আমরা, কত নাম জানি না, ইতিহাসেও লেখা হয়নি। কারণ না থাকলে কি দেশটা স্বাধীন হয়ে যেত আজকে? রাজনীতির ক্ষেত্রে ইন্দিরা গান্ধী যদি না থাকতো, ইন্দিরা গান্ধী তো বিশাল বিশাল ভূমিকা এই বাংলাদেশকে তৈরি করার ক্ষেত্রে। আজকে বলতে খারাপ লাগে যে পাকিস্তানের যে সমস্ত আক্রমণগুলো, প্রতিহিংসা পরায়ণতাগুলো, এগুলো তো আরো বাড়তো, এগুলো তো আরো বাড়তো। ইন্দিরা গান্ধী যেহেতু বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, বাংলাদেশকে স্বাধীন করেছিলেন বলে আমরা বেঁচে গেছি। বাংলাদেশ সাহায্য চেয়েছিলেন, আর ইন্দিরা গান্ধী পুরো ফোর্স, আমাদের ইন্ডিয়ান পুরো ফোর্স বাংলাদেশকে সাহায্যের জন্য দিয়েছিলেন। তাহলে এই দূরদর্শিতা। আমরা তো অলিম্পিক কিংবা এশিয়ান গেমস থেকে অনেক পদক নিয়ে আসছি। মহিলারা কি পিছিয়ে আছে? মেরি কম একদম বক্সিং একদম বুকে ঘুষি মেরে হ্যাঁ পুরুষ জাতিকে দেখিয়ে দিয়েছে নারীরাও বাহুবলে কখনোই পিছিয়ে পড়ে নেই। সানিয়া মির্জা টেনিসে, ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, কত নাম বলবো। শুধু পুরুষ নয়, মহিলাদেরও বিশেষ একটা ভূমিকা আছে দেশ এবং জাতির অগ্রগতি। যখন আমার নিজের আইভিএফ সেন্টার বানালাম, হসপিটাল বানালাম, পরবর্তী প্রজেক্টে মাল্টি স্পেশালিটি হসপিটালের দিকে যখন এগোচ্ছি, তখন ইনিশিয়ালি ধরুন আমার সত্যি লোন পেতে বেশ একটু সমস্যা হয়েছিল যখন আমি প্রথম আমার আইভিএফ প্রজেক্ট দিয়ে শুরু করি। আর আমি শুরু করেছিলাম শহরতলিতে, হাওড়াতে, বালির মধ্যে এরিয়া। এবং সেখানে সবার মনে হয়েছিল আমি একটা পাগলামি করতে যাচ্ছি। মানে সবাই বলেছিল এখানে একটা আইভিএফ সেন্টার চলতে পারে না শহরতলিতে, মানুষ মোটিভেটেড না। হ্যাঁ, স্ট্রাগল সবার লাইফে থাকে, আর স্ট্রাগল করতে হয়। স্ট্রাগল না করলে যে তার আনন্দ কেউ পায়। আমার মধ্যে সেই ক্রেভিংটা কতটা আছে যে আমি চাই কাজটা, সেটারও তো একটা দরকার, প্রমাণটা পাওয়া দরকার, নিজের কাছেও প্রমাণ পাওয়া দরকার। ওয়ার্কিং প্যারেন্টসদের ছেলে মেয়েদের সমস্যা হয়, আমার নিজের এক্সপিরিয়েন্সও তা বলছে। আমি যতজন হয়তো ক্লায়েন্টকে আমি দেখেছি বা এরকম বাচ্চাদের নিয়ে সমস্যা নিয়ে যারা আমার কাছে এসেছে, তাদের কিন্তু বাবা মায়ের এই সমস্যা এটাই আর কি, যে বাবা মা দুজনেই কাজ করেন, মেয়ে সারাদিন হয়তো টিভিতে সাংঘাতিক অ্যাডিক্টেড বা মোবাইলে অ্যাডিক্টেড বা ল্যাপটপে বা বন্ধুদের সাথে বা অ্যাডোলেসেন্ট এজে, অ্যাডোলেসেন্সে সব বাচ্চারই একটু সমস্যা হয়, অ্যাডজাস্টমেন্ট সমস্যা, তাদেরটা হয়তো মারাত্মক হয়ে যায়। একটি মেয়ের কথা যেমন মনে করতে পারছি, ওই ধর কত হবে, ওই 13-14 বছর, ক্লাস 8-8-এ পড়তে বোধ হয়, ওর বাবা মা নিয়ে এসেছিল এরকম। তো তার ওই রকম আর কি, মানে সে সারাদিন সে স্কুলে যাবে না, তার মানে প্রাইমারি সমস্যা যেটা নিয়ে এসেছিল, সে স্কুলে যাবে না, সে পড়তে যাবে না, তার বাবা মা দুজনেই চাকরি করে। ও সারাদিন বাবা মা বেরিয়ে গেলে ও খুব খুশি, বাবা মা বেরিয়ে গেলে ও যিনি আসেন আর কি, আয়া দিদি, ও সারাদিন তাকে সঙ্গে নিয়ে টিভি, এবং ওর বাবা মা ওকে কিছুতেই ওরা কিছু করতে পারছে না। অথচ বাবা মা কি এই বয়সে, মানে ছেলে মেয়ের ওয়েলবিংটাও তো খুব ইম্পর্টেন্ট, তারা তো চাকরি বাকরি ছেড়ে আজকালকার দিনে যেরকম একটা আর্থিক নিরাপত্তাটাও জরুরি, সেখানে বাবা মা চাকরি বাকরি ছাড়তেও পারবেন না। অথচ এখন এমন অবস্থা, মানে এই 13-14 বছর বয়সে ওই অ্যাডোলেসেন্ট এজটা এমনিতেই একটু টালমাটালে চলে, সেই সময়ে তার ব্যাপারটা এত আনকন্ট্রোলেবল হয়ে গেছে যে সে স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছে, পড়তে যাওয়া, টিউশন যাওয়া ছেড়ে দিয়েছে। তার একমাত্র কমফোর্ট জোন হচ্ছে সে টিভির সামনে বসে সারাদিন ওই আয়ামাসির সাথে এবং সে ওই জিনিসগুলোর সাথেই রিলেট করছে, এইভাবেই কথা বলতে হয়, এইভাবেই সাজতে হয়, এরকমই করতে হয়। সে মাকে ব্লেম করছে, তুমি তো আমাকে ছেড়ে রেখে চলে গেছো, তুমি তো আমাকে দেখছো না। কিন্তু মা এটা তাকে বোঝাতে পারছেন না যে আমি কেন তোমাকে ছেড়ে রেখে গেছি, এটা তোমার ভালোর জন্য। এবার এখানে হয়তো মায়ের একটা দায়িত্ব থেকে যায়। আমি সেই জন্যই বলছি যে এটা খুব রেলিভেন্ট একটা কোয়েশ্চেন, এর সলিউশন আমরা হয়তো এখন কেউ জানি না, তো চেষ্টা করতে হবে যে ওই জ্ঞানটা যতটা কমিয়ে আনা যায়। এক্ষেত্রে মহাশ্রী দেবীর কথা কি আমরা কখনো ভুলতে পারি? বিজন ভট্টাচার্যের স্ত্রী হয়েও যে কোনো কারণেই হোক তার স্বামীর সঙ্গে মতাদর্শে হয়তো বা ভিন্নতা থাকতে পারে, কিন্তু সব ছেড়ে ছুড়ে দিয়ে, কলকাতার এই আরাম বিলাস সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে তিনি চলে গেলেন গিয়ে বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এখানকার যে অবহেলিত মানুষ, তাদের উন্নতির জন্য তিনি সারা জীবনটা মানে কাটিয়ে দিলেন। জ্ঞানপীঠ পুরস্কার, আরো কত পুরস্কার তিনি পেয়েছেন, তো সেসব তাকে কখনোই করেনি। তার লেখার মধ্যে আমরা সেই অবহেলিত সমাজ, তাদের কথা আমরা দেখতে পেয়েছি। উই আর অল ইকুয়ালস বিফোর ল। এখন কিছু কিছু ক্ষেত্রে নারীদের কিছু রিজার্ভেশন দেওয়া হয়েছে এই কারণেই, কারণ সোশ্যাল ব্যাকগ্রাউন্ড বিচার করলে দেখা যাচ্ছে নারীরা অনেক ক্ষেত্রে পুরুষদের থেকে পিছিয়ে আছে, সেটা শিক্ষার দিক থেকে হোক, অর্থনৈতিক স্বাধীনতার দিক থেকে হোক। এখন ইকুয়ালিটি বিফোর ল এই ব্যাপারটা কিন্তু হয় তখনই কখনো ইন ইকুয়াল সার্কামস্ট্যান্সেস, যখন দুজন সুযোগ সুবিধা বা সামাজিক ক্ষেত্রে একই জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে ইকুয়ালিটি বিফোর ল।
কিন্তু যেখানে কোনো একটা শ্রেণী পিছিয়ে রয়েছে কিছুটা, তখন সেই জায়গায় তাদের কিছু কিছু প্রয়োজনীয় রিজার্ভেশন দেওয়া হচ্ছে, কিছু কিছু আইনে। আমার নিজেরই একটা ডিজার্টেশনের টপিক ছিল যে বিভিন্ন রকম এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হলে, মানে যেখানে হাজব্যান্ড এডুকেশনালি সুপিরিয়ার, ওয়াইফ এডুকেশনালি সুপিরিয়ার বা দুজনেই যখন ইকুয়াল, তো সেটা কিভাবে তাদের পাওয়ার নিডকে বা তার ডমিনেশনের নিডটাকে কিভাবে আফেক্ট করছে। তো সেখানে কিন্তু সিগনিফিক্যান্ট একটা ডেটা পাওয়া যাচ্ছিল যে যেখানে ওয়াইফ হাজব্যান্ডের থেকে এডুকেশনালি সুপিরিয়ার, মানে হাজব্যান্ড ইনফিরিয়ার এডুকেশনালি, সেখানে কিন্তু নিড ফর ডমিনেন্সটা অনেক বেশি, ডমিনেট করবার ইচ্ছে বা আধিপত্য করবার ইচ্ছে, মানে যেখানে সে তার স্ত্রীর থেকে কিন্তু পড়াশোনায় বা ওই ব্যাকগ্রাউন্ডে তুলনামূলকভাবে লোয়ার, মানে এটা কিন্তু স্ট্যাটিস্টিক্যালি এসেছিল, যদিও এটা খুব ছোট স্যাম্পল নিয়ে করা। স্বর্ণকুমারী দেবীর স্মৃতিকথা থেকে একটা ছোট্ট গল্প থেকে, তাদের বাড়িতে একজন শিক্ষক মহাশয়, মাস্টারমশাই পড়াতে আসতেন। তিনি সময় ছোটবেলায় জন্য তাড়াতাড়ি শিক্ষা দেওয়াটা যায়, তাই জন্য তিনি কি করতেন, যা কিছু করতেন ওই অঙ্ক টঙ্ক ইত্যাদিগুলো লিখে দিতেন, আর সেই লেখাটা বলতেন তোর অঙ্কগুলো একটু দিলাম। স্বর্ণকুমারী দেবী এবং আরো সবাই তাই। একদিন হলো কি, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর জানতে পারলেন এবং জানতে পেরে সেই শিক্ষককে কাছ থেকে মেয়েদের মুক্ত করলেন এবং এক নতুন শিক্ষক মুক্ত, অযোধ্যানাথ পাকড়াশি। তাহলে এই ব্যাপারটা হয়তো রবি ঠাকুরকে প্রভাবিত করেছিল। 1916 সালে যখন ঘরে বাইরের মতো উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাশ করছেন, তখন একদিকে যেমন ঠাকুর বাড়ির অভ্যন্তরে চলছে একটা প্রবল রেভলিউশন, তেমনি সমাজের বিভিন্ন অলিন্দে দেখা যাচ্ছে প্রভাবশালী পরিবারের নারীরা এগিয়ে আসছেন সমাজ কল্যাণমূলক কাজে বা স্বদেশী আন্দোলনে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগদানে। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের পত্নী জ্ঞানদা নন্দিনী দেবী মেয়েদের শাড়ি পরার ব্যাপারটি বেশ সুন্দরভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। পার্সিরা কি করতো, ডান দিকে আঁচল করে কাপড়, তিনি তারা সেটা বিপরীত দিকে আঁচল পরার করে কাপড় পরার ব্যাপারটাকে তুলে ধরেন, যাতে ডান হাত দিয়ে তারা মেয়েরা কাজকর্ম ভালোভাবে করতে পারে। এবং এটা মামাবোধিনী ম্যাগাজিনে তিনি এটা একটা বিজ্ঞাপন দেন এবং বিজ্ঞাপন দিয়ে এটাকে প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে তখনকার দিনের নারী সমাজে বিশেষভাবে আদৃত। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মতো মানুষের প্রচেষ্টায় বাল্যবিবাহ ও সতীদাহ প্রথার মতো অভিশাপ থেকে নারী সমাজ মুক্ত হলেও বালিকা বা নারীদের শিক্ষিত মানুষ রূপে দেখতে ভারতীয় সমাজ তখনও সেভাবে প্রস্তুত ছিল বলে মনে হয় না। যদিও বিদেশি ভাবধারায় অনুপ্রাণিত সমাজের একাংশ নারীকে শরীরের ঊর্ধ্বে উঠে মানুষ বিবেচনা করতে শুরু করেছিল তখন থেকেই। কাদম্বরী দেবী কি করতেন, তার স্বামীর সঙ্গে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তিনি ঘোড়ায় চড়েছেন, পাশাপাশি ঘোড়ায় চড়ে বড়ের মাঠে ছুটে বেরিয়েছেন। এটা তখনকার দিনের কম কথা নয় এবং এটা দেখে তখনকার নারী সমাজও ভয়ঙ্কর ভাবে উদ্বোধিত। নারী পুরুষ যে সমানাধিকার ব্যাপারটা, সেটা মানে এই কথাটা কতটা রেলিভেন্ট আজকের সমাজে, আদৌ কি রেলিভেন্ট, মানে সেই জায়গায় কি আমরা আসতে পেরেছি এখনো? না, একেবারেই নয়। হয়তো এগোচ্ছি, কিন্তু আসতে পেরেছি একদমই বলবো না। এখনো আমাদের সমাজে এখনো কিন্তু প্রিমিটিভ ওই আইডিয়াটা রাখাই হয় যে পুরুষেরা বেশি শক্তিশালী। আমরা ভয় পাই কেন বল? রাত্রে ধর সে রাস্তায় একা বেরোতে, আমি রাত্রিবেলা রাস্তায় একা বেরোতে আমার ভয় লাগবে কেন? রাত 12টার সময় একটা ছেলে আরামসে একা বেরিয়ে পড়তে পারে, আমি বেরোতে পারবো না কেন? তার কারণ আমি জানি ফিজিক্যালি আমাকে একজন ওভার পাওয়ার করে দিতে পারে, তাই না? একদম বেসিক জায়গায় গিয়ে ভাব, আমি সমস্ত সফিস্টিকেশন সমস্ত কিছু ভুলে গিয়ে বলছি। এটা তো কোনো শিক্ষিত ভদ্র সভ্য সমাজে এটা হতে পারে না, কিন্তু এখনো আমাদের সমাজে তো এটা হয়। রেপের উদ্দেশ্য শুধুই জোর করে কারোর সাথে যৌন সঙ্গম করা, একটা মানুষকে তাকে চোখে আঙুল দিয়ে মনে করিয়ে দেওয়া যে তুমি আমার কাছে আমার তুলনায় কতটা ইনফেরিয়ার। যখন ছোট ছিলাম তখনও এটা সাম এক্সটেন্ট দেখেছি আমি, গ্রামের ছেলে তো সেখানে খুব দেখতাম যে একটা বাড়িতে 4 জন বাচ্চা থাকতে তার মধ্যে যদি 2টো ছেলে থাকে 2টো যদি মেয়ে থাকে, ছেলেদেরকে আগে ভাত দেওয়া হতো খেতে, দুপুরের ভাত, বা বেশি করে খাবার দেওয়া হতো, মেয়েদেরকে হয়তো একটু কম করে দেওয়া হতো, কিংবা হয়তো বলতো আগে দাদারা খেয়ে নি তারপর তুই খাবি। তো সেই দাদার যে চিন্তা ভাবনাটা শুরু হচ্ছে সেই ছোট্টবেলাতেই যে আমি হচ্ছে অনেক বড়,
আমাকে সবসময় প্রায়োরিটি দিতে হবে, সেই প্রায়োরিটির জায়গাটা যখন শিফট করছে মেয়েদের দিকে, তখন সেখান থেকে একটা ঈর্ষা জাগতেই পারে ছেলের প্রতি। আমাদের সবাইকে মেন্টালি একখানা চেঞ্জের দরকার আছে। ঈর্ষার কোনো কারণ নেই, মানে ঈর্ষার কারণ হতে পারে, বাট সেটা সেই ব্যক্তি স্পেসিফিক, সেটা কোনো লিঙ্গ বা কোনো জাতি বা কোনো গোষ্ঠীর জন্য ঈর্ষা এরকম নয়। সো জেনারেলাইজ করার কোনো ব্যাপার নেই। আমি পুরুষ, আমাকেও কেউ মার্ডার করতে পারে আউট অফ জেলাসি। সো জেলাসি ইজ ভেরি স্পেসিফিক টু দ্যাট পার্সন, লেটস নট জেনারেলাইজ ইট। এমন মেয়েদের উপর রেপ হয় যাদের সঙ্গে কেয়ারের কোনো সম্পর্কই নেই। উত্তরপ্রদেশের দলিত ফলিতের সঙ্গে এটা ঈর্ষা ভাবার কি কারণ? এটা এক ধরনের প্রতিক্রিয়া। যে কোনো জিনিস, যে জিনিসটাকে ট্রেজার করা হয়, যে জিনিসটাকে ইম্পর্টেন্ট করা হয়, সেই জিনিসটার উপর মানুষের একটা ন্যাচারাল টেন্ডেন্সি থাকে যে সেইটার উপর আঘাত আনার। এটা যে কোনো ইন্টেলেকচুয়াল বিং এর ক্যারেক্টার, ইটস ভেরি ন্যাচারাল। আমার যদি কেউ ইম্পর্টেন্ট, যদি কোনো কিছু ড্যামেজ করে, আমিও তার ইম্পর্টেন্ট কোনো কিছু ড্যামেজ করবো না, রাইট? আর আমাদের সোসাইটিতে মেয়েদের খুব, মানে কি বলবো, এটা মানে লাইক তিজোরি হিসাবে দেখা হয়। মেয়েরা নিজেরাও একটা ভাই ভাবতে খুব পছন্দ করে কখনো কখনো। তার প্রবলেম হচ্ছে এইটা, তার কিউমুলেটিভ নেগেটিভ আউটকাম হচ্ছে এইটা। আমাদের সমাজের যে একটা ভাবমূর্তি আছে মেয়েদের প্রতি, তার জন্য মেয়েরা ক্ষুদ্র ক্ষুদ্র বহু জায়গায় অল্প অল্প কিছু ভ্যালু পেয়ে থাকে। আর প্রকৃতি সবসময় ব্যালেন্স করে, সেই ভ্যালুগুলি একটা পার্টিকুলার কোনো কারোর প্রতি খুব এক্সট্রিম তার যোগফল হয়ে এরকম ভাবে ফিরে আসে, তার সেটাকে ব্যালেন্স করার জন্য। ওইখানেই তাকে ডিভ্যালুয়েট করার জন্য, কারণ সেই ভ্যালুটা জেনারেট হয়ে যায় সমাজে। তো যদি কারোর সেরকম রাগ থাকে, সে তাকে তার ভ্যালুয়েশনকে নষ্ট করবে কিভাবে? তার সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস সেখানে আঘাত করে। সো ইম্পর্টেন্ট কি করা হয়েছে আমাদের সমাজে, সে কতটা কম ভায়োলেটেড, মানে ইটস অ্যাক্ট অফ ভায়োলেশন, সে কতটা আনটাচড। সো once it's touched, the value is gone. The motive is how to reduce the value. So ভ্যালুটা আমরা সোসাইটিতে কোথায় জেনারেট করে রেখেছি? সে টাচড or untouched. So of course untouched এর উপর তো এবার অ্যাকশন হবেই, কারণ আমরা ওখানে ভ্যালু জেনারেট করে রেখেছি। আমরা এই জায়গাটাকে ভালনারেবল করে রেখেছি। একটা বাঘও পেছন থেকে অ্যাটাক করে, কারণ যাদের সামনে চোখ আছে সেখানে সে উইক, সেখানে সে দুর্বল, সেখানে সে ভালনারেবল, তাই সে অ্যাটাক করে। ইটস নর্মাল। সো যদি রেপকে হাঁটাতে হয়, রেপের কজকে নষ্ট করতে হবে, রেপের ইম্পর্টেন্সকে নষ্ট করতে হবে। একটা সোসাইটি যেখানে একটা মেয়ে টাচড না আনটাচড তার কোনো ইম্পর্টেন্স নেই, সেখানে রেপ নেই। অ্যাটলিস্ট এইভাবে কনভেনশনাল ওয়েপনাইজড রেপ নেই, যেখানে রেপকে অ্যাজ এ ওয়েপন হিসেবে ইউজ করা হয় এগেনস্ট ওমেন, সেখানে নেই। আমাদের এখানে ভ্যালু করা হয় যে একটা মেয়ের সঙ্গে কতগুলো ছেলের সেক্স হয়েছে, যার একটাও ছেলের সেক্স হয়নি তার ভ্যালু সব থেকে বেশি। যে একবার টাচ হয়ে গেছে তার ভ্যালু 1 পয়েন্ট কমে গেছে। সো যে টাচ করে দেবে তার পয়েন্ট। এনি ইন্টেলেকচুয়াল, আই মিন এনি লাইফ ফর্মের মানেই হচ্ছে যে তারা কম্পিটিটিভ, ঠিক আছে? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট একটা অ্যামিবার ক্ষেত্রে অ্যাপ্লাই, মানুষ তো অনেক দূরের কথা। সো যে আগে পয়েন্ট স্কোর করবে সে তো ভালো না, সে সবাই করতে চায়, ন্যাচারাল ব্যাপার। সো ওয়াই এখানে আমরা তাহলে এটাকে পয়েন্ট দিয়ে রেখেছি কেন? আমরা যেদিন আমরা একটা সোসাইটি তৈরি করতে পারবো যেখানে অ্যাজ এ হিউম্যান বিইং কারোর ভ্যালু আছে, সে কতবার টাচ হয়েছে তার উপর তার ভ্যালুয়েশন হয় না, সেখানে রেপের কোনো উদ্দেশ্য, মোটিভ থাকবে। সেখানে একটা মেয়েকে খুন করাও যা হবে, তাকে রেপ করাও তাই হবে। স্যার খুনই কর, যদি রাগ থেকে থাকে। রেপ খুব গ্ল্যামারাস জিনিস আমাদের সোসাইটিতে। যারা রেপ করে তারা কি জানে না যে তাদের নিয়ে কত মিম হবে, কত এন্টারটেনমেন্ট হবে, ফেসবুক টুইটারে বড় বড় কথা হবে। ওরা চায় এটা, নেগেটিভ পাবলিসিটি, দে এনজয়জ ইট। ভিলেনদের স্বপ্ন কি থাকে, তারা কমপ্লিট করে কে কত মার্ডার করেছে সেই কমিক্যালি বলছি, বাট এটা হয়। তাদের লজিক্যাল ডাইরেকশন কি আলাদা, তারা ওখানে হিরো হতে চায়। তাদের হিরো মানে যে যত নেগেটিভ সে তত হিরো।
তো আমরা যত বেশি ফেসবুকে জিনিসটাকে নিয়ে মানে জিনিসটাকে নিয়ে বাজে বাজে বলবো, তারা তত বেশি মজা পাবে, ভ্যালু বাড়বে। ভারতবর্ষের আইনগুলোকে এই জায়গায় আরো অনেক বেশি কঠোর হওয়া উচিত, যাতে মানুষ এটা জানতে পারে যে অপরাধ করলে তার যোগ্য শাস্তিটা হয়। চায়নার থেকে একটা রেপ কেস শুনতে পাওয়া যায়, রাশিয়ার থেকে একটা পাওয়া যায়, গ্ল্যামারাইজ করে না ব্যাপারটাকে নিয়ে, ঝড় করে না। আর এই নিউজ চ্যানেলগুলো কি করে, এদের ওই মেয়েগুলোকে নিয়ে চিন্তা আছে ছাই, তারা সানসানি খেস তৈরি করবে, জিনিসটাকে আরো ড্রামা দেবে যাতে আরো কয়েকটা ভিলেন মাইন্ড এটাকে কেরিয়ার হিসেবে চুজ করে নেয়, যে করলে মানে সারা ভারত আমাকে নিয়ে চলে যাবে, একটা খুন করলে কি আর হয়, তো চাপ দিয়ে কত করছে। ওরা একটা বিশেষ ব্যাপার, বিশেষত্বকে নষ্ট করতে হবে। নারী স্বাধীনতা এবং তাদের যৌন স্বাধীনতা, সেক্সুয়াল ফ্রিডম, তাদের চয়েসের উপর তাদের ফ্রিডম, তাদের সেক্স পার্টনারের উপর তাদের ফ্রিডম, ইট শুড বি লাইক ভেরি ন্যাচারাল। মানে মানুষ যেমন শ্বাস নেয়, খিদে পায়, এটা তো সেরকমই গেল, প্রকৃতিতে এইভাবেই তৈরি করেছিল। আমরা এটাকে বাড়াবাড়ি করে নিয়ে গণগুলো করেছি। আমাদের অ্যাকচুয়াল যারা ভারতীয়, যারা অনেক যুগ আগে ছিল, তাদের এই নিয়ে কোনো হিপোক্রেসি ছিল না, তারা এটা এনজয় করতো। It's a kind of expression, it's a kind of art, a very very basic human emotion, and যেদিন আমরা এটাকে এইভাবেই অ্যাকসেপ্ট করতে পারবো ন্যাচারাল ওয়েতে, সেদিকে যেমন মাটিতে একটা গাছ নর্মাল ভাবে বেড়ে ওঠে, সেরকম ভাবেই এটাও হবে। সেদিকে ওই বনসাই হয়ে বিকৃত হয়ে যৌন খিদেটা রেপ হয়ে যাবে। এরকম নয় যে কোন ক্রাইম করলে বা কোনো অপরাধ করলে সেখানে নারীদের কোনো আলাদা দৃষ্টিতে দেখা হবে, সেখানে তার অপরাধেরই বিচার হবে এবং সেই অপরাধ যদি প্রমাণিত হয় সেই অনুযায়ী তার শাস্তি হবে। একটা পয়েন্ট অফ ভিউ থেকে সব মানুষই সমান বলা, আবার কেউ এসে বললো যে মেয়েদের রেসপেক্ট করো, কেন আলাদা করে মেয়েদের রেসপেক্ট করো? যদি সেটাই হয় যে জাস্ট বিকজ ইউ আর ওম্যান ইউ ডিজার্ভ সাম রেসপেক্ট, দেন আমিও জাস্ট বিকজ ম্যান বলে আমিও কিছু নেবো কেন? এই স্পেসিফিকলি একটা জেন্ডারকে বায়াস বা গাইড বা একটা দিকে ছেড়ে দেওয়ার আমাদের মেন্টালিটি কেন? উই জাস্ট হিউম্যান, নো কনফিউশন, নো কন্ট্রাডিকশন। তুমি যদি ভালো কাজ করো তুমি রেসপেক্ট পাবে, ছেলে হোক মেয়ে হোক তৃতীয় লিঙ্গ হোক সবাই। আর যদি তুমি বাজে কাজ করো, তুমি মেয়ে বলে যেন তুমি কোনো বেনিফিট না পাও, যেদিন তুমি বেনিফিট পাবে সেদিনই কোথাও না কোথাও রেপ হবে। এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট অ্যান্ড সামটাইমস কিউমুলেটিভ রিঅ্যাকশন। এই যেমন কিছুদিন আমরা আগে দেখলাম শাবনামের কেসটা, শাবনাম একজনের সাথে প্রেম করতো যে সামাজিকভাবে অনেক পিছিয়ে থাকা সমাজ, শাবনাম একটি শিক্ষিত মেয়ে, এবং তাদের সেই প্রেমকে তার পরিবার মেনে নেয়নি। যে কারণে শাবনাম তার প্রেমিকের সাথে হাত মিলিয়ে একদিন রাত্রে তার পরিবারের 7 জনকে কুপিয়ে খুন করল, তার মধ্যে একটি ছোট্ট শিশু ছিল। তাহলে এটা কত হিনিয়াস একটা ক্রাইম। তো সেই জায়গায় দাঁড়িয়ে শাবনামকে কিন্তু ফাঁসি দেওয়া হবে এবং আমাদের মানে তার এই রায় হয়েছে আর কি। এখন আমাদের ভারতীয় বিচার ব্যবস্থায় কিন্তু ফাঁসি এটা দেওয়া হয় রেয়ারেস্ট অফ রেয়ার যে ক্রাইম সেক্ষেত্রে, কারণ হিউম্যান রাইটস বা মানবাধিকার আমাদের দেশে খুব সক্রিয়। তো এখানে নারী পুরুষের মধ্যে কিন্তু আলাদা করে কোনো বিভেদ দেখা গেল 498 মাধ্যমে যে মেয়েদের প্রোটেকশন করতে যাওয়া হয়েছিল, মেয়েদের রাইটস এবং তাদের শ্বশুরবাড়ি তাদের উপর যে অত্যাচার হচ্ছে সেগুলো কমাতে যাওয়া হয়েছিল, দেখা গেল যারা সত্যি অত্যাচারিত তারা কেউ হয়তো কোর্টের কাছ অব্দি এলো না, পুলিশের ঘর অব্দি গেল না, আর কিছু মহিলা ওই ধারাটার মাধ্যমে এক্সপ্লয়েট করলো শ্বশুরবাড়ির লোকজনকে। অ্যাকচুয়ালি আপনি যখনই একটা কোনো আইন প্রবর্তন করবেন তার পজিটিভ নেগেটিভ দুটোই তো আসবে। আইনের ফাঁক গুলো বেরিয়ে গিয়ে ক্রিমিনাল প্রবণতাটাও তো তৈরি হয়ে যাবে। মানুষের মধ্যেই তো সবকটা থাকে, ভালোটাও যেমন থাকে মন্দটাও থাকে, তাই না? তো সুতরাং সেই হিসেবে দেখতে গেলে অতিরিক্ত ফেমিনিজম বা অতিরিক্ত নারীবাদী হয়ে গেলে অনেক সময় যেটা দেখা যাচ্ছে মেয়েদের পক্ষেও সেটা ক্ষতিকারক হয়ে ফিরে আসছে, কারণ তারাও তো সোসাইটিতে খুব বেশি তাহলে মানে আইসোলেটেড হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মন থেকে নারী বলে আলাদা করে কোনো কিছু সেটা সরানো খুব দরকার। যতটা আমরা জিনিসটাকে স্বাভাবিক করবো ততটাই সমাজ সুন্দরভাবে স্বাভাবিক হবে। আলটিমেটলি তো একটু মিলিয়ে মিশিয়ে একটু মোটামুটি মানিয়ে গুছিয়ে সবাইকে থাকতে হবে। যেটা দরকার সেটা হচ্ছে একটা ব্যালেন্স। মানে প্রচন্ড অ্যারোগেন্ট হয়ে গেলাম, যা ইচ্ছে হলো তাই করতে শুরু করে দিলাম,
আবার অতিরিক্ত ভয়ে কুকড়ে যা বলছে তাই মাথা নিচু করে মেখে নিচ্ছি, সেটা না। নারী বাদ বলে আলাদা করে কোনো কিছু করলে কি হবে? কিছু মানুষ এতে সুবিধা পাবে, কিছু মানুষের এতে খুব অসুবিধা হবে। যখনই আমরা আলাদা করে কাউকে সুবিধা দিতে যাই যে কোনো ক্ষেত্রে, তার জন্য কোনো না কোনো জায়গায় আমাদের অসুবিধা ধার করতে হয়। শুধু সুবিধা আকাশ থেকে আসে না। তো যারা সেই ডিসঅ্যাডভান্টেজে পড়বে তাদের তখন একটা রিভেঞ্জ নেওয়ার বা একটা ব্যালেন্স করার মেন্টালিটি তৈরি হবে। এগেন এটা একটা ইনস্টেবল জিনিসের দিকে নিয়ে যাবে। রানী লক্ষ্মীবাইয়ের ইতিহাস আমরা পড়েছি। লক্ষ্মীবাইয়ের ইতিহাসের সাথে সমসাময়িক সময়তে হারেমের ইতিহাসও আছে। আবার যদি আমরা বিভিন্ন রকমের যুদ্ধের কথা চিন্তা করি, যদি ফর এক্সাম্পল যদি আমি বাংলাদেশের ফ্রিডমের কথা চিন্তা করি, সেই সময় গ্রামের পর গ্রাম থেকে তুলে এনে নারীদেরকে অত্যাচার করা হয়েছিল। তো আমাদের এই মিডিয়াকে ভাবতে হবে যে আমরা কি সেই রকম ইতিহাস লোকের সামনে তুলে ধরতে চাই, যে ইতিহাস নারীর শক্তিকে দেখাবে, নাকি না সেই ইতিহাসকে তুলে ধরতে চাই যে ইতিহাস নারীকে নির্যাতিতা হিসেবে। হ্যাঁ, তো মিডিয়ার তো উচিত দুখানেই দেখা। প্রবলেমটা হচ্ছে আমাদের মতো দেশে বা ডেমোক্রেসিতে মিডিয়ার একটা বিরাট রোল থাকে। মিডিয়া না হলে পুরো সিস্টেম মুভ করবে না। একটা মেয়ের সঙ্গে যদি কোনো একটা বাজে কিছু হয়ে থাকে, মিডিয়া যদি সেটা সঠিক লোকের কাছে পৌঁছে না দেয় বা তার ভ্যালু জেনারেট না করে, দেন ওটার জন্য কোনো কাজ হবে না। শুধু মেয়েদের রেপ কেসের জন্য না, ইচ এন্ড এভরি কেস। মানে এই পাবলিক রেসপন্ড এর নামে ডেমোক্রেসি। এখানে পাবলিক রেসপন্ড করার পরে তার জন্য জাজমেন্ট হয়। পাবলিক যদি রেসপন্ড না করে, নো ওয়ান বদার্স। কেন কেউ করতে যাবে পাবলিক রেসপন্ড না করে? জানার অধিকার, রাইট টু নো, সেটার সাথে কনফ্লিক্ট এসে যাবে। মানুষের সবকিছু তো জানার অধিকার আছে, তো এখন এই ইনফরমেশন সংক্রান্ত আইনগুলো যথেষ্ট সক্রিয়। সে কতটা দেখাবে, সে নিউজ দেখাবে বা নিউজ জেনারেট করবে। সে দেখাচ্ছে এরকম কোনো একটা কিছু হয়েছে, তার মা বাবা খাওয়াচ্ছে, সে মুখের সামনে বারবার ধুম হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে একটা দুঃখের রবীন্দ্রসঙ্গীত চলছে। এবার মনে হয় এরকম কালচারের অনুষ্ঠান চলছে। আমি রিয়েলি কারোর দুঃখ এইভাবে কোনো অডিয়েন্স দেখে, তার কতটা মনে হবে যে কি মাত্র একটা জিনিস ঘটে গেছে ওই পরিবারটার সঙ্গে, আমার সন্দেহ আছে। সেখানে সেন্সরশিপটা কিভাবে আসবে, তার পজিটিভ নেগেটিভ অনেকগুলো অ্যাসপেক্ট আছে। হয়তো এই নিয়ে ভবিষ্যতে কিছু যদি বিষয়টা কোর্টের সামনে আনা হয়, তার উপর আলোকপাত করা হয়, তাহলে সেটা নিয়ে বিষয়টা নিয়ে ভাবার স্কোপ রয়েছে আমার মনে হয়। মিডিয়াতেও মহিলারা কাজ করে, তাদেরকেও দিন রাত মাইক নিয়ে ঘুরতে হয়, তাদের সেফটিটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। সমাজে এই জিনিসটা এই মানে শুধু রেপ না, মানে যেগুলো খুব বেসিক জিনিস, যেমন শিশু নির্যাতন হচ্ছে নাকি, ছেলে মেয়ে যাই হোক না, ভায়োলেশন ইনক্লুডিং রেপ, এই ধরনের কিছু বেসিক জিনিস না আমাদের সামাজিক প্রাণী হিসাবে সবারই সার্ভিসটা দেওয়া দরকার। কারণ এর বেনিফিটটা ঘুরে আমার কাছে আসবে। একজন জার্নালিস্ট, সে যদি ইউরো জার্নালিজম করে রেপকে নিয়ে বা মেয়েদের সঙ্গে হওয়া কোনো খারাপ জিনিসকে নিয়ে, সেও তারও ফ্যামিলিতে কেউ না কেউ মেয়ে থাকতে পারে, সে নিজেও একজন মেয়ে হতে পারে, তার ওই জিনিসটা ইকুয়ালি প্রোটেকশন তার দরকার হতে পারে তার সময়। তো সেটা যেন সঠিক জাস্টিস পায়, তো দেখা কেউ যেন এটা থেকে কোনোভাবে এনকারেজমেন্ট না পায়, সবাই যেন ডিসকারেজ হয়, কম বেশি সবাই যেন অ্যাশেমড ফিল করে, কেউ যেন অ্যাচিভড ফিল না করে, সে যতটাই নেগেটিভ মাইন্ডেড হোক না। এটা মিডিয়ার ক্রিয়েটিভিটি, মিডিয়ার ইনোভেশন, মিডিয়াকে ভাবতে হবে যে কিভাবে সে প্রেজেন্ট করবে। মিডিয়া তথা সমাজের প্রত্যেক স্তরের মানুষ যদি নিজেদের দায়িত্বকে নির্লোভ হয়ে যথাযথ পালন করেন, তাহলে কিন্তু সমাজের চেহারাটাই বদলে যেতে পারে। শুধু তাই নয়, নারীদের একটা বড় অংশ পোশাকে, চলনে, বলনে নিজেদের সর্বদাই পুরুষের প্রলোভনের প্রতীক করে তুলতে উদ্যোগী নয় কি? আজ এই একবিংশ শতকে দাঁড়িয়ে যখন পৃথিবী তার উন্নতির শিখরে দাঁড়িয়ে আছে, তখন কে কোন জেন্ডার এটা ভুলে নিজেকে নারী বা পুরুষ রূপে হরমোনের বিজ্ঞাপন না দিয়ে, যেদিন প্রত্যেকে আয়নায় নিজেকে নিজের চোখ দিয়ে একজন প্রকৃত মানুষ রূপে দেখতে পারবেন, সেদিন হয়তো প্রকৃতপক্ষে বলতে পারা যাবে নারী পুরুষ সমান সমান। পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে, সে নহি নহি হেলা করি মোরে রাখিবে পিছে, সে নহি। যদি পার সে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে,
পাবে কবে তুমি চিনতে মোড়ে, আজ শুধু করি নিবেদন, আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী।